আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি প্রবাসে থাকলেও দেশের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে তার যোগাযোগ আমরা যারা ঢাকায় থাকি তাদের চেয়ে অনেক বেশি। এই যোগাযোগ এবং তার মাধ্যমে নেতা কর্মীদের যে আবেগ, যে আকাঙ্ক্ষা, তিনি নিজে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে সারা দেশব্যাপী তৃণমূলের যে অনুষ্ঠানগুলি করেছিলেন, সারা দেশের নেতা কর্মীরা তার সাথে প্রত্যক্ষ যোগাযোগের মাধ্যমে তাকে যেমন শেখার সুযোগ দিয়েছিল, তার সাথে এই বিশ্বের অন্যতম প্রধান গণতান্ত্রিক রাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করার সুবাদে এবং সারা দুনিয়ার উন্নয়নশীল অনুন্নত দেশের জেগে ওঠা, বেড়ে ওঠা, সমৃদ্ধ হওয়ার যে ইতিহাস, সেটা জানার এবং বোঝার সুযোগ তার হয়েছে। এই সব কিছুর আলোকে এদেশের অর্থনৈতিক সক্ষমতা, এদেশের মানুষের আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রয়োজন এবং রক্তের স্বাধীন এই দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা তিনি করে চলেছিলেন। অনেক সময় তিনি আমাদের সাথে এবং আপনাদের সঙ্গে আলোচনায় তার বিভিন্ন পরিকল্পনার কথা তিনি ব্যক্ত করেছেন, সংশোধন করেছেন, সমৃদ্ধ করেছেন এবং একটা পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ভিশন 2030 ঘোষণা করেন, তিনি সেখানে যুক্ত হয়েছেন। সেই ডকুমেন্টে তারও কন্ট্রিবিউশন আছে। পরবর্তী পর্যায়ে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন 2023 সালে 27 দফা কর্মসূচি ঘোষণা করি, সেই কর্মসূচিতে আমাদের নেতা জনাব তারেক রহমান তার সেই ভবিষ্যৎ পরিকল্পনার অনেক কিছুই সেখানে সম্পৃক্ত করেছেন। আন্দোলনের অন্যান্য দলের পরামর্শ নিয়ে আমরা যখন এটাকে সমৃদ্ধ করে 31 দফা ঘোষণা করি, সেখানেও তার ভাবনার প্রতিফলন রয়েছে। এখন যে বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছে, আপনাদের সামনে আমাদের এখানে উপস্থিত বিশেষজ্ঞ নেতৃবৃন্দ যা উপস্থাপন করবেন, এটা এই সব কিছুরই একটা নির্যাস। কোন কোন বিষয়ে আরো একটু বিস্তারিত আমাদের 31 দফায় বা ভিশন 2030 বা 27 দফায় যেগুলো হয়তো 3 লাইন 5 লাইনে বলা হয়েছে, এখানে এটা আরেকটু বিস্তারিত ভাবে বলা হয়েছে এবং ওনারা যখন বলবেন তখন আরেকটু বিস্তারিত বলবেন। আমি ওই বিষয়ে আলোচনায় যেতে চাই না, কারণ আপনাদের আকাঙ্ক্ষা বা আপনাদের বাসনা তো এটাই থাকবে যে আসন্ন নির্বাচন, এখানে আমাদের নানা প্রতিপক্ষ আছে, প্রতিদ্বন্দ্বী আছে, তাদের মোকাবেলা করার জন্য আপনাদের হাতিয়ার দরকার। আজকে যারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন তারা আপনাদেরকে
সেই সব শানিত হাতিয়ার দেবেন যা দিয়ে আপনারা প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবেন, যুক্তির লড়াই। বন্ধুরা আমার, একটু আগে আমাদের নেতা জনাব রিজভী সাহেব বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে নির্বাচন করা তাদের ম্যান্ডেট না। আমি বুঝি না যে উপদেষ্টারা তো মন্ত্রী, আর মন্ত্রীর কাজ হলো মন্ত্রণা দেওয়া। নিজেই না বুঝলে মন্ত্রণা দিবেন কেমনে তারা? আমরা এক দফার আন্দোলন করছি গত কয়েক বছর ধরে, এবং সেই এক দফাটা কি? স্বৈরাচার বা ফ্যাসিবাদী যে সরকার তার পতন এবং একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এটা এক দফা নাকি? তো এক দফার একটা অংশ আমরা অর্জন করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে। বাকি অংশটুকু পূরণ করার জন্যই নাই অন্তর্বর্তীকালীন সরকার। এটা বুঝতে যদি এত কষ্ট হয় তাহলে কেমন হবে? রিজভী সাহেব বলেছেন যে এই না বোঝার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা, হতে পারে, কিন্তু এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। সেই জনগণ কোন ষড়যন্ত্র হতে দেবে না। কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদের। আর সে কাজেও আজকে যে আলোচনাগুলি হবে সেটা আপনাদেরকে সক্ষমতা বাড়িয়ে দেবে। ষড়যন্ত্র এটা হতেই পারে। আজকেই প্রথম আলোতে আপনারা দেখেছেন একটা জরিপের রিপোর্ট বের হয়েছে, দেখছেন আপনারা কি? অনেকেই দেখতে পারেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল যে বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি, আর শতকরা ২৬% উত্তরদাতা বলেছে জামায়াতে ইসলামী। ডিফারেন্স হল ৪০%। আর অন্যান্য যারা তারা তো অনেক অনেক কম আর কি। আমাদের এমনকি অনেক উল্লেখযোগ্য দল তারা শতকরা ১% না আর কি, তার চেয়েও কম সমর্থন পেয়েছে। এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না, এটা মনে রাখতে হবে। বন্ধুরা আমার, আমরা দেশে উন্নয়ন দেখেছি, বড় বড় দালান কোঠা, বড় বড় এক্সপ্রেসওয়ে, নতুন নতুন ট্রেন ইত্যাদি। কিন্তু পাশাপাশি আমরা দেখেছি জনগণের মৌলিক ন্যূনতম আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থেকে যেতে। আমরা পত্রিকায় পড়েছি যে কোটিপতি উৎপাদনের দেশ হিসাবে বাংলাদেশ শীর্ষে। এদেশে সবচেয়ে বেশি জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কোটিপতি হয় প্রতি বছর। অথচ আমরা এটাও পড়েছি যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়।
একদিকে কিছু মানুষ কোটিপতি হয়, আর একদিকে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে পড়ে যায়। এই অবস্থা গ্রহণযোগ্য না। এটাকে উন্নয়ন বলে না। একজন রাজনীতিবিদ বলেছিলেন যে দেশের মানুষ বেকার, উপার্জনহীন, বুভুক্ষু, দরিদ্র, সেই দেশে বড় বড় অট্টালিকা, বড় বড় রাস্তাঘাট, বড় বড় পুল কালভার্ট, এসব হল গোরস্থানে আলোকসজ্জা করা। আপনি একটা গোরস্থানে আলোকসজ্জা করে দেখাতে পারেন বড় সুন্দর লাগছে, কিন্তু তার চারদিকে অন্ধকার। এটা উন্নয়ন না। আপনারা খানিকক্ষণ পরেই শুনবেন যে কেমন উন্নয়নের স্বপ্ন দেখে বিএনপি, কিভাবে সে উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই আমরা। খালি বললেই তো হবে না যে আমরা দেশের মানুষকে শিক্ষিত করতে চাই। কিভাবে শিক্ষিত করবেন? আমরা দেশের মানুষের উপার্জন বাড়াতে চাই, কিভাবে করবেন? আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, কিভাবে করবেন? আমরা নারীদের অধিকার সুনিশ্চিত করতে চাই, কিভাবে? আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই জনগণের জন্য, কিভাবে? আমরা আমাদের যারা মসজিদের ইমাম মুয়াজ্জিনরা আছে, আমাদের বিভিন্ন ধর্মের উপাসনাগুলো আছে, সেখানে যারা আছেন তারা সমাজে মর্যাদাবান ব্যক্তি, কিন্তু তাদের সামর্থ্য কম হওয়ার কারণে তাদেরকে অন্য কারো উপর নির্ভরশীল হতে হয়। ফলে এটা তাদের জন্য মর্যাদা হানিকর বিষয়। কিভাবে এই মর্যাদা হানি আমরা দূর করতে পারি? এই সবকিছু আপনারা খানিকক্ষণ পরেই শুনবেন আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা কিভাবে একটা সক্ষম জাতি হিসেবে গড়ে উঠব, কিভাবে আমরা দুর্নীতি অনাচারের মূল উৎপাদন করতে পারব, কিভাবে সন্ত্রাস এবং এই নেশা থেকে মানুষকে সরিয়ে নিয়ে আসতে পারব, এই সবকিছুর জবাব দীর্ঘ অনুশীলনের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সবার সাথে আলোচনার মাধ্যমে এটা প্রস্তাব করেছেন। আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো জানার পরে নোট নেবেন দয়া করে, এবং তারপরে আপনাদের নিজস্ব ভাষায়, নিজস্ব ভাবনায়, নিজস্ব চিন্তায়, আপনাদের এলাকার রেফারেন্সে আপনারা এগুলো জনগণের মাধ্যমে প্রচার করবেন। আমি বিশ্বাস করি যে আপনাদের সেই সক্ষমতা আছে, পারবেন আপনারা, শুধু যদি আল্লাহর ওয়াস্তে একটু আন্তরিক হন। মনে রাখবেন, যারা শহীদ জিয়া সৈনিক, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের সৈনিক, তাদের মাথায় রাখতে হবে শুধু যে যিনি দেশটাকে স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীন করেছিলেন, যিনি তলাহীন ঝুরির অপবাদ থেকে মুক্ত করে বাংলাদেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিলেন, যিনি দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছিলেন, তিনি শহীদ হয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়ন বাজেটের 100% ছিল বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর স্বৈরাচার এরশাদের আমলে। সেই দেশটার দায়িত্ব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উন্নয়ন বাজেটে অর্ধেকেরও বেশি যোগান দিয়েছেন দেশের উপার্জন থেকে। নারী শিক্ষার উন্নয়নে বেগম রেখার পর যার নাম উচ্চারিত হয় তার নাম হলো বেগম খালেদা জিয়া। আর শুধু একটা নারী শিক্ষার মাধ্যমে সমাজে যে কত পরিবর্তন ঘটে এটা তো আমরা দেখছি।
যারা নারীর ক্ষমতায়ন নিয়ে মুখে ফেনা তুলে ফেলেন, তারা একবারও প্রশংসা করেন না যে বেগম খালেদা জিয়ার উপবৃত্তি কর্মসূচি কত কোটি নারীকে স্বাবলম্বী করেছে। এবং একটা পরিবারে একজন মা শিক্ষিত হওয়ার মানে গোটা পরিবার শিক্ষিত হওয়া। এইভাবে কত দিক থেকে আমরা এগিয়ে গেছি। আপনারা শুনবেন খানিকক্ষণ পরে যে এই মাদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে আরো ক্ষমতায়নের জন্য জনাব তারেক রহমান আমাদের দলের পক্ষ থেকে যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, সেটা ইস্যু হবে পরিবারের যিনি নারী কর্ত্রী তার নামে। এইভাবে এগিয়ে দিতে হবে। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে আমাদের। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আপনারা যখন বলবেন এসব অনেকেই মনে করবে বা অনেকেই বলতে পারে যে এগুলো একটু অনেক বড় ধারণা, এগুলো সম্ভব না, এটা কথার কথা ইত্যাদি এরকম বলতে পারে আর কি। আপনারা তাদেরকে বলবেন যে বিএনপি অবাস্তব কিছু বলে না। বিএনপি যা প্রয়োজন সেটা করতে চায় এবং সেটা করে, এবং বোঝা যায় যে সেটাই উচিত ছিল, যেটা আগে কেউ করে নাই। বেগম খালেদা জিয়ার সময় যখন ভ্যাট প্রবর্তন হয়, তখন আমাদের বিরোধী দলের নেতারা সবাই রসিকতা করত, ইয়ারকি করত, ঠাট্টা করত। ভ্যাট ভ্যাট কি? আমাদের দেশে একটা মাছ আছে না, ভেটকি, বলতো না ভেটকি। কি হয়েছে বলেন? ভ্যাট বন্ধ হয়ে গেছে, বড় আরো বিস্তৃত হয়েছে। এবং বাংলাদেশের রাজস্ব ইনকামের একক সবচেয়ে বেশি উপার্জন ভ্যাট থেকে আসে, যেটা থেকে বাঁচিয়ে আমরা উন্নয়ন বাজেট করি, দেশের উন্নয়নের জন্য কাজ করি। কাজে এরকম অনেক কিছু আছে যেগুলো বিএনপি শুরু করেছে, যেটা আগে কেউ ভাবে নাই। যেমন আমি আপনাদেরকে বলি, শহীদ জিয়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় করেছিলেন কত বছর আগে বলেন? আজকে আমরা সবাই বলি বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কই তার আগে তো কেউ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় করে নাই? মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল না এর আগে, শহীদ জিয়া করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া করেছেন, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আপনার যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় শহীদ জিয়া করেছেন। এখন আমরা বলি যুবকদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে, তা নাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। কি করে করবেন? উদ্যোগ কোথায়? পরিকল্পনা কি ছিল? যখন শহীদ এটা করেন, সমালোচনা হয়েছে, যুবকদের নষ্ট করে ফেলা হবে, যুব কমপ্লেক্স ইত্যাদি করা হচ্ছে ইত্যাদি। কিন্তু আজকে সবাই আমরা বলি যে আপনি বাংলাদেশে এই যে যুব বয়সের মানুষের সংখ্যা এত বেশি, এটা আমাদের জন্য একটা মস্ত বড় প্রিভিলেজ। এই সুযোগটা আমরা যদি নিতে পারি, তাহলে আমরা উন্নত হতে পারবো। পৃথিবীর বহু দেশ আছে যেখানে যুব শক্তি নাই, অভাব। তারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের ভবিষ্যৎ নিয়ে, অথচ আমাদের অনেক সম্ভাবনা। এটা করার জন্য যে কাজগুলি করা দরকার আপনারা শুনবেন একটু পরে। আমরা কর্মসংস্থানের কথা বলি, কিন্তু কেউ করে নাই। শহীদ জিয়া কর্মসংস্থান মন্ত্রণালয় করেছিলেন, এবং সেই কর্মসংস্থানের জন্য তিনি দেশে এবং বিদেশে ব্যবস্থা নিয়েছিলেন। আমাদের দেশে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য উনি উদ্যোগ নিলেন, সেখানে কর্মসংস্থান হয়েছে। শুধু খাদ্য উৎপাদন বাড়ে নাই, কর্মসংস্থান হয়েছে। একইভাবে আমাদের গার্মেন্ট শিল্প, যেখানে
কম নৈপুণ্য বা দক্ষতা দিয়ে অসংখ্য মানুষ কাজ করতে পারে। আমাদের নারী এবং পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হল। আপনার অপরিচিত পণ্য রপ্তানির উদ্যোগ নিলেন তিনি। গ্রামে গ্রামে নারী পুরুষ কাজের সুযোগ পেল। এইভাবে কর্মসংস্থানের সুযোগ করলেন। তারপরেও যখন দেখলেন যে আমাদের বেকার অনেক, দেশে সবার কাজ করা সম্ভব না, তখন তিনি মিডল ইস্টের সঙ্গে তার যে সুসম্পর্ক ছিল সেটা কাজে লাগিয়ে প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। মাত্র 6টা দেশে মাত্র 8,500 শ্রমিক পাঠানোর মাধ্যমে যে কর্মযজ্ঞের সূচনা হয়েছিল, 1 কোটির বেশি বাংলাদেশি প্রবাসে কাজ করে। তাদের পাঠানো রেমিটেন্স আজকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। যে তৈরি পোশাক শিল্প তিনি শুরু করেছিলেন, আজকে সেই তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে গেছে। যে কৃষি উন্নয়নের জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন, গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষদেরকে উদ্দীপ্ত করেছিলেন, তিনি প্রথম ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল ইত্যাদির মাধ্যমে চাষের ব্যবস্থা করেছিলেন। স্বেচ্ছাশ্রমে খাল নদী খননের মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। আজকে বাংলাদেশের কৃষির যে উন্নয়ন, তার মূল ভিত্তি তো তিনি করে দিয়ে গেলেন। তার শুরু না খালি, সেটাকে এগিয়ে দিয়ে গেলেন। আজকে সেটাও বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ। এই বাংলাদেশের অর্থনীতির যা কিছু বা মূল বিষয়, তার সবকিছু শুরু বিএনপির হাত ধরে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বন্ধুরা আমার, বলতে হবে মানুষকে, অন্য দলের সমালোচনার কোনো প্রয়োজন নাই। আমাদের নিজেদের পক্ষে এত বেশি কথা আছে যে সেটা বলারই তো সময় পাওয়া যায় না। আপনি অন্য সমালোচনা করবেন কখন? দরকারও তো নাই। সলিমুদ্দিন চোর এ কথা বললে কি প্রমাণ হয় যে আমি ভালো? হয় না তো, নাকি? কিন্তু ভালো হয় যদি বলেন, প্রমাণ করতে পারেন যে আপনি ভালো। অন্য কাউকে চোর বলার তো দরকার নেই, আপনি ভালো এটা বললেই তো হয়। এবং এটা বলার কায়দাটা হলো যে আমি ভালো, এ কথা বলা তো শোভন না। আমার দল কি করেছে এদেশের জনগণের জন্য, এদেশের উন্নয়নের জন্য, এদেশের সমৃদ্ধির জন্য, এদেশের অগ্রগতির জন্য, আর অন্য কে কি করেছে? বন্ধুরা আমার, আমি সেদিন বলতেছিলাম এক জায়গায় যে একমাত্র বিয়ে শাদী ছাড়া আর সব ব্যাপারে মানুষ অভিজ্ঞতা খোঁজে, তাই না? মানে একটা কাজের লোক নিলেও এটা খোঁজে যে তুমি আগে কোথাও কাজ টাজ করছো কিনা, নাকি জিজ্ঞেস করে না। শুধু বিয়ে শাদীর ব্যাপারে জিজ্ঞেস করে না যে বাবা আগে কয়টা বিয়ে করছেন, কিংবা মেয়েটার কয়টা বিয়ে হয়েছে আগে। এই অভিজ্ঞতা খুব জরুরি না আর কি। বাংলাদেশে বলেন তো, এবার নির্বাচনে যারা অংশগ্রহণ করতেছে, দেখেন একটা জিনিস বলি আপনাদের, এই দুনিয়াতে অনেক রকমের যন্ত্র আছে, আছে না? যন্ত্র একেবারে ছোটখাটো যন্ত্র থেকে আরম্ভ করে অনেক বড় যন্ত্র। সবচেয়ে জটিল, সবচেয়ে মূল্যবান যন্ত্র হল রাষ্ট্রযন্ত্র। আপনি একটা ছোটখাটো যন্ত্র চালানোর জন্য আপনি যখন কাউকে নিয়োগ করেন, তখন একজন সুপারভাইজার রাখেন, যে সে দেখায় দিবে, শিখায় দিবে। যখন সে শিখবে, তারপরে তাকে আপনি মেশিন ছাড়বেন, তারপরে ছাড়বেন না, নাকি? রাষ্ট্রযন্ত্রের মতো এত জটিল, এত মূল্যবান, এত গুরুত্বপূর্ণ, যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়, জনগণ নিঃশেষ হয়ে যাবে, সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম আপনি দিবেন চালাইতে? না দেওয়া উচিত, উচিত না তো? অভিজ্ঞতা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ না? তো এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তার মধ্যে তো আর কার অভিজ্ঞতা আছে বিএনপি ছাড়া? এবং গৌরবজনক অভিজ্ঞতা। বিএনপি ক্ষমতায় গেলে, প্রথম ক্ষমতায় যে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে, মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে, জাতীয় ঐক্য তৈরি করেছে, সব দলের অংশগ্রহণে নির্বাচন দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছে, কৃষির উন্নয়ন করেছে, শিল্পের উন্নয়ন করেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রের মালিকানায় শিল্প প্রতিষ্ঠার ইতিহাস বিএনপির শুধু। শহীদ জিয়া 9টা নতুন টেক্সটাইল মিল করেছিলেন, ফার্টিলাইজার ফ্যাক্টরি করেছিলেন, সুগার মিল করেছিলেন, ওষুধের কারখানা করেছিলেন, আর প্রাইভেট সেক্টরে তো অনেক হয়েছে। কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে দেশে বিদেশে। আপনার আজকে আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে অনেকে অনেক বক্তৃতা শুনি আমরা, কিন্তু আমরা অনেকেই জানি না যে শহীদ জিয়ার আমলে কৃষি ব্যাংকের মাধ্যমে গ্রামের দরিদ্র মহিলাদের ঢেকি ঋণ দেওয়া হয়েছিল, যে ঢেকি বানায় তারা জীবিকা নির্বাহ করবে, মর্যাদার জীবিকা। ওটা ক্ষুদ্র ঋণ ছিল না, রাষ্ট্রের মালিকানা। এরকম অসংখ্য কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সব উন্নয়নের কাজ করেছেন। ভাবেন একবার, আপনার শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র করলেন, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। দেশের মানুষ হতাশ হয়েছিল, তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, এবং তিনি নানা বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। এই দৃষ্টান্তগুলি আমাদের জনগণের সামনে উপস্থাপন করতে হবে, যে তারা যেমন করেছে, আল্লাহর মেহেরবানিতে আপনাদের সমর্থনে যদি আমরা আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তাহলে আমাদের এই পরিকল্পনা, এইসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করব। মানুষ বিশ্বাস করবে তো, কারণ ইতিহাস বলে যে বিএনপি ক্ষমতায় গেলে পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন হয়, বোঝাইতে হবে। আমার বিশ্বাস একটু পর আপনারা শুনবেন। আপনার নানান রকমের কথা হয়, ওগুলো কথাগুলি আপনার জবাব দিতে হবে। কিন্তু আমাদের একটা কথা আসে যে বিএনপি নাকি দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, বলা হয় না? না, হ্যাঁ, মিথ্যা কথা। টিআইবি আমাদের দেশে প্রথম দুর্নীতির সূচক ঘোষণা করে 2001 সালে। এর আগে এই ব্যাপারে কোনো জরিপ তারা ঘোষণা করে নাই। তাহলে এর আগে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে, এগুলোর কোনো রেকর্ড তো নাই। তাহলে এখন আসেন 1 সাল। 1 সালে বিএনপি ক্ষমতায় আসছে কোন মাসে? অক্টোবরে। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর কতটুকু সময় পেল বিএনপি? তার আগে আসলো তত্ত্বাবধায়ক সরকার, আর তার আগে হলো কার? এরশাদের সরকার, আওয়ামী লীগের সরকার। আওয়ামী লীগের সরকার তার আগে 96 থেকে 2000 পর্যন্ত 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার, তারপরে বিএনপি। তো 2001 সালে যদি চ্যাম্পিয়ন হয়ে থাকে, তাহলে সেটার জন্য দায়ী কে? এবং তার আগে যে কি ছিল এটা তো কোনো রেকর্ড নাই। তাহলে বিএনপি তো চ্যাম্পিয়ন করে নাই, করছে আওয়ামী লীগ। এবং ধরেন কারো সন্তান যদি মাদকাসক্ত হয় কিংবা নেশাগ্রস্ত হয়, ইয়াবা খায় বা গাঁজা খায়, এরকম একটা বদ অভ্যাস হইতে সময় লাগে তো নাকি?
আবার এই বদ অভ্যাস দূর করতে সময় লাগে না? একদিনেও করা যায়, ভালো করা যায়। বিএনপির সরকার এসে এই যে দুর্নীতির যে ব্যবস্থা ছিল, যার কারণে দেশ দুর্নীতির শীর্ষে, সেটা দূর করার চেষ্টা করেছে এবং 2 বছরের মধ্যেই এটাকে নামায় আনার অবস্থা করেছিল। এবং বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন আর বাংলাদেশ দুর্নীতির শীর্ষে নাই। তাহলে অভিযোগ কেমন হয় আমাদের বিরুদ্ধে? এবং কারা অভিযোগ বেশি করে? জেনে শুনে করে, রাজনৈতিক কারণে বিএনপির বিরুদ্ধাচরণ করার জন্য করে। আমাদেরকে বলতে হবে সব কথা, বলতে হবে আমাদের যে 2006 সালে প্রায় 1.5 কোটি ভুয়া ভোটার দিয়ে আমরা ইলেকশন করতে চাইছি, যে বক্তব্য ভুল। বিএনপি ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করে সেটা স্থগিত করানো হয়েছে। শুধু যারা মারা যাবে তাদের নাম বাদ দেওয়া, নতুন ভোটার অন্তর্ভুক্ত করা। কে না জানি আমরা বাংলাদেশে যে যারাই প্রার্থী হবে বা তাদের নেতাকর্মীরা নতুন ভোটার করতে যত আগ্রহী, যারা মারা গেছে বা পুরাতন ভোটারকে বাদ দিতে তারা আগ্রহী না। বিভিন্ন এলাকায় যারা ভোটার ছিল তারা হয়তো অন্যখানে চলে গেছে, কিন্তু ওই জায়গায় তালিকার মধ্যে তার নাম রয়েই গেছে। কেউ চেষ্টা করে নাই যে এটা চেঞ্জ করেন, এটা নাই আর এখন। বরঞ্চ সবার আগ্রহ হলো নতুন ভোটার কেমনে বানানো যায়। এইভাবে কিছু ভুল ভোটার সেখানে রয়ে গেছে। বিএনপি করে নাই, বিএনপি ইচ্ছা করে নাই এগুলেন। বরঞ্চ এটা সংশোধন করার জন্য নতুন ভোটার তালিকা করার যে উদ্যোগ নিয়েছিল বিএনপি, সেটাকে বাধাগ্রস্ত করেছে অন্য রাজনৈতিক দল। জানতে হবে, বুঝতে হবে, এগুলো আমাদের লোকজনকে বলতে হবে। অপপ্রচার দলের জন্য ক্ষতির বিষয়, দেশের জন্য ক্ষতির বিষয়। মোকাবেলা করতে হবে আমাদেরকে। আপনার এদেশের যা কিছু নতুন, যা কিছু ইতিবাচক পরিবর্তনের, তার প্রায় সবকিছু বিএনপির হাত ধরে এসেছে। এবং আজকে আপনারা শুনবেন আমার সহকর্মীদের কাছ থেকে যে ইনশাল্লাহ আগামী দিনেও আরো অনেক নতুন ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে বিএনপির মাধ্যমে ইনশাল্লাহ। এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি মনে করি আপনারা পারবেন। আপনার মনে আছে, আপনাদের অনেকের এখানে অনেকেই বয়স্ক মানুষ আছেন, তাদের তো নিশ্চয়ই মনে আছে যে 1977 সালের 30 এপ্রিল শহীদ জিয়া 19 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং 30 মে গণভোটের মাধ্যমে সেটা জনগণের সমর্থন লাভ করে। এবং সেই 19 দফার আলোকেই তিনি একটার পর একটা প্রগতিশীল কার্যকর কর্মসূচি গ্রহণ করতে থাকেন। এই খাল কাটা, এই গণশিক্ষা, তিনি গণশিক্ষা বিপ্লব বলতেন। বাধ্যতামূলক করেছিলেন সবাইকে কাউকে না কাউকে শিক্ষিত করার ব্যাপারে। তিনি গ্রামের সাধারণ মানুষের জন্য নগ্নপথ চিকিৎসক বলা হতো। প্রায় 7,500 হাজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনি সমবায়ের কথা বলেছেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের এই জমিগুলির যত আইল আছে, আপনি চিনেন তো আইল, এই আইলগুলি শুধু যদি একত্র করেন তাহলে একটা জেলার সমান হয়। তাহলে কি দাঁড়ালো যে প্রায় একটা জেলার সমান জমিতে আমাদের চাষ হচ্ছে না, এটা আইল ক্ষেতের। যদি আইল তুলে দেওয়া যেত তাহলে আর একটা জেলার সমান ফসল আমরা উৎপাদন করতে পারতাম। কিন্তু উনি বললেন যে এটা এখনই করা যাবে না, মানুষ এটাতে প্রস্তুত না। সেই জন্য তিনি গ্রাম সমবায়ের উদ্যোগ নিয়েছিলেন। গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামে
কৃষকদের সমবায়, 50,000 সমবায়ের প্রশিক্ষণ হয়েছিল। গ্রামে এইসব বিষয়ে কাজ করার জন্য যে ভিডিপি, যেটা গ্রাম প্রতিরক্ষা দল, যেটা গঠন হয়েছিল, 1 কোটি মানুষের সেখানে যুক্ত হওয়ার কথা। 1 কোটি, তার মধ্যে 30 লক্ষ হল মহিলা। শুরু করেছিলেন, শেষ করে যেতে পারেন। ভাবেন একবার, তখনকার জনসংখ্যা প্রায় 8 কোটি, তার মধ্যে 1 কোটি মানুষকে যদি যুক্ত করা যায় তাহলে প্রতি 8 জনে 1 জন, এবং তার অর্ধেক যদি সাবালক হয় তাহলে অ্যাডাল্ট সাবালক, তার প্রতি 4 জনে 1 জন আমরা যদি দেশের কাজে তাদেরকে যুক্ত করতে পারতাম এবং তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যদি আমরা প্রস্তুত করতে পারতাম, তাহলে দেশের চেহারা বদলে যায়। এবং তাদেরকে আবার কাজে লাগানোর ব্যাপারে সুপারভাইজ করার জন্য গ্রাম সরকারের ব্যবস্থা করেছিলেন। তাদের কতগুলি দায়িত্ব ছিল স্পেসিফিক। বন্ধুরা আমার, এই ধরনের যুগান্তকারী চিন্তা, যুগান্তকারী কর্মসূচি বিএনপি ছাড়া আর কেউ নেয় নাই, নেবেও না, পারবেও না, মাথাতেই নাই তাদের এসব। মানে এখানে তো কিছু দিতে পারার সক্ষমতা নাই, সেজন্য আখেরাতে পাওয়া যাবে বলে অনেক ভাই। আমরা মনে করি বাংলাদেশের মানুষ খুবই ধর্মপ্রাণ, খুবই ধর্মপ্রাণ। আল্লাহর মেহেরবানি, দুনিয়ার বহু দেশ দেখার সৌভাগ্য হয়েছে, বহু দেশের মুসলমানদের সঙ্গে মিশানো সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের মানুষের মতো এত ভালো মুসলমান আমি কম দেখছি। আল্লাহর মেহেরবানি, আল্লাহ রহম করলে তো আমরা যেতেই পারবো যেখানে নিতে চাই তার আর কি, কিন্তু ওটার জন্য ভোট টোট লাগবে না আর কি। আমরা ভোট চাই, আপনাদের সমর্থন চাই, আমাদের কিছু পরিকল্পনা আছে, আমাদের কিছু চিন্তা আছে, দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের কিছু কর্মসূচি আছে। আপনার সমর্থন করলে আমরা এই পরিকল্পনা, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই। একটু ভাবেন, একটু চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন যে এতে আপনার কল্যাণ আছে কিনা। যদি মনে করেন আছে, তাহলে আপনাদের সমর্থন করবেন। এই হলো বক্তব্য, আপনার আর তো কিছু না। শুধু আপনারা যারা নেতৃস্থানীয় মানুষ, আপনাদেরকে একটা কথা বলে রাখবো, যে ডকুমেন্টগুলি আপনারা কাছে রাখবেন। কারণ আপনি একটা কথা কাউকে বললে, আপনার প্রতিপক্ষ আছে তো, তারা আপনাকে কাউন্টার একটা কথা জিজ্ঞেস করতে পারে, তার জবাবটাও আপনার প্রস্তুত থাকতে হবে। কাজে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা আমাদের যারা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে জেনে নেবেন, যাতে করে বলতে অসুবিধা না হয়। আমি আলোচনা বাড়াতে চাই না। আপনার এই যে যেগুলো আলোচনা আসবে, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য বীমা, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মরত, এটা অনেক কিছু আসবে আমাদের, কিন্তু এর কিছুই আমরা করতে পারবো না ভাই, যদি আমরা জনগণকে সচেতন, শিক্ষিত, প্রশিক্ষিত করতে না পারি, আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, আমরা যদি দেশ থেকে দুর্নীতি, অনাচার, সন্ত্রাস দূর করতে না পারি, এই সবকিছুর জন্য শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উদ্দীপ্ত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থ ভুলে যেতে হবে। ব্যক্তি স্বার্থ চাইতে হয় না। আজকে যদি বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, একটু নিজে মনে মনে ভাবেন যে আপনি মন্ত্রী হবেন না, আপনি এমপি হবেন না, আপনি হয়তো জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি হবেন না, কিন্তু তারপরেও আপনার মর্যাদা কি বাড়বে না? বিএনপি ক্ষমতা আসলে আপনার গুরুত্ব বাড়বে না? মর্যাদা বাড়বে না? আর না আসলে
তো ভাই, আমি পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমি তো নমিনেশনও চাই না। এমপি মন্ত্রী না হলেও আমি তো বিশ্বাস করি যে আমার মর্যাদা অনেক বেড়ে যাবে, আমার গুরুত্ব অনেক বেড়ে যাবে। তো ভাবেন, এইভাবে ভাবেন না কেন সবাই? এই ভাই হাততালি টাততালি রাখবেন, এইভাবে ভাবেন সবাই। আমরা তো রাজনীতি করি দেশের মানুষের জন্য, দেশের জন্য নাকি? সেই দেশের মানুষ আর দেশের জন্য যদি কিছু করার সুযোগ হয় আল্লাহর মেহেরবানিতে, তাতেই তো আমাদের সন্তুষ্ট হয়ে যাওয়ার কথা। এইভাবে ভাবেন দয়া করে। আমি বিশ্বাস করি যে কষ্ট আপনারা করেছেন, যে চাপের মুখে আপনারা শির উঁচু করে দাঁড়িয়ে আছেন ছিলেন, যে লোভ লালসা আপনারা অতিক্রম করতে পেরেছেন, এই সবকিছু প্রমাণ করে যে আপনারাই পারবেন ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশকে গড়তে। বাংলাদেশকে শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে এবং তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের বয়স হয়েছে, আল্লাহ যতদিন সুযোগ দেয় আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করব, কিন্তু এটাকে এগিয়ে নিতে হবে। আপনারা পারবেন। আমার সামনে আমি দেখছি যে অনেক কম বয়সী যুবক তরুণ আছেন আমার সামনে। মুরব্বীরা তাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাহায্য করতে পারবে, কিন্তু কাজটা আপনাদের করতে হবে। আপনাদের সামনে অনেক কাজ। শহীদ জিয়া বলতেন, আমি তো শ্রমিক আন্দোলন করতাম, আপনারা জানেন। তিনি আমার সাথে যখন কথা হচ্ছিল বলতেন যে আমি জানি যে আইন আপনাদের সুযোগ দেয় আপনারা ধর্মঘট করতে পারেন, শ্রমিকরা ধর্মঘট করতে পারে আইন অনুযায়ী। উনি আমাকে বললেন যে দেখেন, এই দেশটার এমন অবস্থা যে আমরা যদি 24 ঘন্টাও কাজ করি তাহলেও এই দেশটাকে উন্নত করতে আমাদের অনেক দিন লাগবে। আর সেই জায়গায় যদি আপনার কাজ বন্ধ করেন তাহলে দেশটার কি অবস্থা হবে বলেন? আমার ন্যায্য দাবি আদায় না হলে কি করব আমি? ঠিক আছে, আইন দেয় সুযোগ, করবেন ধর্মঘট, কিন্তু তার আগে আমাকে একটু সুযোগ দিতে হবে। ধর্মঘট করার আগে আমাকে একটু সুযোগ দিবেন, আমি চেষ্টা করে দেখব যদি না মিটাতে পারি তাহলে করবেন। আমি স্যার ঠিক আছে, রাজি আমরা। শহীদ জিয়ার আমলে তেমন ধর্মঘট হয় নাই। বন্ধুগণ, তারই তো কর্মী আমরা নাকি? ভাবতে তো হবে ওই রকম। একদিন অনেক রাত্রে প্রায় 11টার দিকে উনি ধানমন্ডি অফিসে আসতেন। 3 তলায় শ্রমিক দলের অফিস ছিল। আমি নেমে যাচ্ছি, নিচে দেখা, হাত মিলা, কি কাজ শেষ? আমার স্যার আজকের মতো শেষ। বললেন কিন্তু আমি তো শেষ করতে পারি নাই, পারলাম না। ভাবেন, দেশের প্রেসিডেন্ট, আমার দলের চেয়ারম্যান, উনি বলতেছেন যে আমি তো এখনো শেষ করতে পারি নাই। উনি দোতলায় উঠলেন, আমরা পেছনে পেছনে গেলাম। খানিকক্ষণ কাজ করলেন, কি করে বের হইলেন, কি যান নাই? ও স্যার একসাথেই যাই। সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেছেন যে দেখেন, খোঁজ নেন, আমাদের অনেক নেতা মন্ত্রীরা এখন ঘুমাইতেছে। তখন প্রায় 12:15 বাজে। আচ্ছা বলেন তো, দেশের এত সমস্যা, মানুষের এত কষ্ট, ওরা ঘুমায় কি করে বলেন তো? আরে ভাই, এই মানুষটার জন্য অন্তত কাজ করেন ভবিষ্যতে। মানুষ আর হবে না। এটা কি আরাম আয়েশের জীবন, কি মর্যাদার জীবন,
ফার্স্ট লেডি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সবার শ্রদ্ধার পাত্র। দেশে তখন প্রেসিডেন্ট এরশাদ সাহেব এসে দাঁড়ায় থাকে তার সামনে, সবাই। সেই মানুষটা শুধু এ দেশের মানুষের কল্যাণের জন্য রাস্তায় নেমে আসলেন, জেল খাটলেন, নানা নিপীড়ন সহ্য করলেন এবং শেষ পর্যন্ত মানুষকে মুক্ত করলেন, পরিবর্তন ঘটালেন। দলটা গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, কিন্তু এটাকে রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করেছেন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এটাকে আরো সুসংহত করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। কারণ এর আগে শহীদ জিয়া মরে যাওয়ার পরে যে পরিমাণ নেতা আমাদের মাইগ্রেট করেছিল, দল ছেড়ে দিয়েছিল, ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে যেভাবে মাইগ্রেশন হয়েছে, এইবার কিন্তু সেটা হয় নাই। অর্থাৎ ঐক্যটাকে ধরে রাখাটা অনেক ভালোভাবে পেরেছেন জনাব তারেক রহমান। এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমাদেরকে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বিজয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাহায্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।